মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি টাইটানিয়াম স্টুডেন্টসের শিক্ষার্থী। আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে প্রতি মাসের 10 তারিখে আসার আগেই রিমুভ করে দেওয়া হয়। এটা তো কোনোভাবেই দেওয়ার কথা না স্যার। আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে প্রতি মাসের 10 তারিখ আসার আগে রিমুভ করে দেওয়া হয় স্যার। আপনি যদি গ্রুপ অ্যাডমিনদের 10 তারিখ আসার আগে আমাদের রিমুভ, তোমাদের তো রিমুভ করার কোনো কারণ দেখি না, কেন রিমুভ করবো আমাকে বলো। তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে এটা কেন রিমুভ করবে আমি তো সেটা বুঝলাম না। কোনো কারণ আছে রিমুভ করার? তাসমিয়া চৌধুরী, তুমি আমাকে ক্লাস শেষে অর্থাৎ 10:30টার পরে একটা ফোন দিও। 10:30টার পরে, হ্যাঁ, 10:30, 10টা 30 থেকে 40-এর মধ্যে একটা ফোন দিও, কেমন? ওকে। এটা রিমুভ করে দেওয়ার কোনো এখতিয়ার কারণেই। তোমাকে রিমুভ কেন করে দিবে আমাকে বলো। কাউকে রিমুভ করে দেওয়ার কোনো সুযোগ নেই কারো, হ্যাঁ, এটা করার কথা না। তুমি আমাকে একটু ফোন দিও তো ক্লাস শেষে, তোমাদের পরের একটা ব্যস্ত, তারপরে আর কি 10:30টার দিকে একটু ফোন দিও। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকতুহ। বিসমিল্লাহ। তাহলে আমাদের ভোক্তার আচরণ, উপযোগ ও ভোক্তার আচরণ ক্লাস নাম্বার মাইক্রো মাইক্রো উপযোগ ও ভোক্তার আচরণ ক্লাস 3, উপযোগ ও ভোক্তার আচরণ। ভোক্তার আচরণ ক্লাস 3। ওকে। সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করো। সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করো। সমপ্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনা সহকারে আলোচনা করো। সমালোচনা সহকারে আলোচনা করো। সমপ্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনা সহকারে আলোচনা করো। ওকে। এটা সামনে সামনে পাবা। নূরজাহান, অত্যাবশ্যকীয় দ্রব্যের ক্ষেত্রে আয়ভোগ রেখা, সব দ্রব্যের ক্ষেত্রে, হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, দেখবা যে প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কি মানে আয়ভোগ রেখা কেমন হয়, কেমন। আর না থাকলে আমি ক্লাসে দেখাবো, সমস্যা নেই। অত্যাবশ্যকীয় দ্রব্য মানে যেটা, যে দ্রব্য তুমি ইগনোর করতে পারবা না, অর্থাৎ লাগবেই। যেমন তুমি যদি বলো স্যার চাল কি একটা অত্যাবশ্যকীয় দ্রব্য, আমি বলবো না, চালের পরিবর্তে তুমি চাল ব্যবহার না করে তুমি আটা ব্যবহার করতে পারো, বা তুমি চিনি ব্যবহার না করে তুমি গুড় ব্যবহার করতে পারো। এগুলো অত্যাবশ্যকীয় না। যেমন লবণ, লবণ একটা কি অত্যাবশ্যকীয় দ্রব্য, তার মানে তুমি কোনোভাবে এইটার ব্যবহার এড়িয়ে চলতে পারবা না, তাই না? অত্যাবশ্যকীয় দ্রব্য হলো যে দ্রব্যের ব্যবহার সাধারণত এড়ানো যায় না। এখন তুমি স্টুডেন্ট, তোমার কাছে কলম একটা অত্যাবশ্যকীয় দ্রব্য, তুমি কি কলম ছাড়া লিখতে পারবা পরীক্ষা হলে বা যে কোনো জায়গায়? তার মানে এগুলো অত্যাবশ্যকীয় দ্রব্য, অর্থাৎ তুমি এটার ব্যবহার এড়িয়ে চলতে পারো না। যে দ্রব্যের সাধারণত ব্যবহার করতে জনগণ বাধ্য থাকে, বা যে দ্রব্যকে এড়িয়ে চলা যায় না, সেটা অত্যাবশ্যকীয় দ্রব্য।
ওকে, তাহলে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনা সহকারে আলোচনা করব। হেডলাইনে যাই। বিসমিল্লাহ। হেডলাইন বা শিরোনাম দেখো, একই ব্যক্তি মার্শাল উনি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করেছিলেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল যে বিষয় ছিল সেটা হলো কোন একটা নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক, মানে একটা দ্রব্যের বিভিন্ন একক, ধরো একটা এক্স দ্রব্য হলে তার বিভিন্ন একক x1 x2 x3 x4 এরকম ডট ডট। আবার যদি ওয়াই দ্রব্য হয় y1 y2 y3 y4 ডট ডট এরকম। অর্থাৎ একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগের ক্ষেত্রে ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করবে সেইটা ব্যাখ্যা করার জন্য অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করেছিলেন। কিন্তু একজন ভোক্তা যদি একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ না করে ভোক্তা যদি ভিন্ন ভিন্ন দ্রব্য ভোগ করে, অর্থাৎ এক্স ওয়াই জেড এরকম আলাদা আলাদা দ্রব্য ভোগ করে, সেই ক্ষেত্রে ভোক্তার ভারসাম্য কেমন হবে সেটা ব্যাখ্যা করার জন্যই অধ্যাপক মার্শাল 1890 সালে সমপ্রান্তিক উপযোগ বিধিটি প্রদান করেন। অর্থাৎ ওই 1890 সালে কিন্তু তিনি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রদান করেন, কিন্তু এটার বিষয়বস্তু ছিল একরকম, এইটার বিষয়বস্তু ডিফারেন্ট। অর্থাৎ ভোক্তা একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে কিভাবে ভারসাম্য লাভ করবে সেই বিষয়টি ব্যাখ্যার জন্য 1890 সালে অধ্যাপক মার্শাল সমপ্রান্তিক উপযোগ বিধিটি প্রদান করেন। তার বিখ্যাত গ্রন্থ কে দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সহোদর হিসাবে সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচিত হয়। কত চমৎকার কথা দেখো। তাহলে কি কোনো মুখস্থবিদ্যা আছে? বেসিক আমি যেভাবে বলেছি এইভাবে না বললেও তুমি সুন্দর করে এই কথাগুলোই তোমার মতো করে বলবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কি বলেছি, হেডলাইনটা বলেছি হলো যে ভোক্তা একাধিক দ্রব্য ভোগ করলে কিভাবে ভারসাম্য লাভ করবে সেটি ব্যাখ্যার জন্য অধ্যাপক মার্শাল 1890 সালে সমপ্রান্তিক উপযোগ বিধিটি প্রদান করেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সহোদর হিসেবে সমপ্রান্তিক উপযোগ বিধিটি প্রদান করেন। ডিসমিস, একদম 100% ক্লিয়ার কথা। এবার যাও মূল বক্তব্য। মূল বক্তব্য মানে আসলে তিনি কি বলতে চেয়েছেন, কি বলেছেন, তাই না? মূল বক্তব্য আমি একদম নিখুঁতভাবে বলার চেষ্টা করছি। দেখো, ভোক্তা একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রত্যেকটি দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত এবং ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ যদি সমান করতে পারে সেই ক্ষেত্রে ভোক্তা যে ভারসাম্য লাভ করবে সেটি হলো সমপ্রান্তিক উপযোগ বিধি। আবার বলছি, সমপ্রান্তিক উপযোগ বিধির মূল কথা হলো যে ভোক্তা একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রত্যেকটি দ্রব্যের দামের প্রান্তিক উপযোগ প্রত্যেকটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত যেমন সমান হতে হবে, একই সাথে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগও সমান হবে। এই সমতা স্থলে নির্ধারিত হবে ভোক্তার ভারসাম্য। তাহলে মূল কথা, যেমন ভোক্তা ধরো 2টা বা 3টা দ্রব্য ভোগ করলো এক্স ওয়াই জেড, তো প্রত্যেকটা দ্রব্যের প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত সমান হতে হবে। যেমন ধরো ভোক্তা এক্স ওয়াই জেড 3টা দ্রব্য ভোগ করলো, তাহলে প্রত্যেকটা দ্রব্যের প্রান্তিক উপযোগ কি হবে? এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ হলো এম ইউ এক্স ভাগ কত পি এক্স সমান কি হবে? ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এম ইউ ওয়াই ভাগ কত পি ওয়াই। জেড দ্রব্যের প্রান্তিক উপযোগ কি হবে? এম ইউ জেড দাম কত পি জেড। তার মানে প্রত্যেকটা দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত সমান হবে। যেমন ভোক্তা যদি 2টা দ্রব্য ব্যবহার করে তাহলে এই 2টার প্রান্তিক উপযোগ দামের অনুপাত সমান হবে। একই সাথে তা আবার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগের সমান হবে। ব্যয়িত অর্থ কি? মার্জিনাল ইউটিলিটি অফ মানি, অর্থের প্রান্তিক উপযোগের সমান হবে।
তাহলে এম ইউ এম হবে, অর্থাৎ এম ইউ এক্স ভাগ পি এক্স সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান এম ইউ জেড বাই পি জেড সমান এম ইউ এম। এম ইউ এম হলো মার্জিনাল ইউটিলিটি অফ মানি, অর্থের প্রান্তিক উপযোগ, ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। তাহলে মূল বক্তব্যটা এটা যে ভোক্তার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ যা হবে, ভোক্তা যতগুলো দ্রব্য ভোগ করবে প্রত্যেকটি দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত ওই ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগের সমান হবে। এই সমতা স্থলে নির্ধারিত হবে ভোক্তার ভারসাম্য। এটি হলো সমপ্রান্তিক উপযোগ বিধির মূল কথা। বাস, ওকে। সমপ্রান্তিক উপযোগ বিধি কি? এইটার অ্যান্সার কতটুকু দিবা? এইটার অ্যান্সার সংজ্ঞাটা দিবা, মূল বক্তব্যটা দিবা, আর বিশ্লেষণ দিবা। বাস, ওকে। যদি 5 নাম্বারের জন্য আসে, সংজ্ঞা, মূল বক্তব্য, ওকে। দেখো, বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। অধ্যাপক মার্শালের মতে ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে, দেখছো কি বলা আছে? অধ্যাপক মার্শালের মতে ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে তার অর্থকে এমনভাবে বন্টন করবে। অধ্যাপক মার্শাল কি বলছেন? মূল বক্তব্যের ক্ষেত্রে বলছেন যে ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে তার অর্থকে এমনভাবে বন্টন করবে যাতে প্রত্যেকটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত পরস্পর সমান হয়, একই সাথে তা ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগেরও সমান হয়। আর এই সমান হলেই সেটি হবে সমপ্রান্তিক উপযোগ বিধি। ব্যাস, ওকে। এবার আমরা অনুমিত শর্তে চলে যাই। অনুমিতি বা অনুমিত শর্ত। দেখো, অনুমিতি, অনুমিতি কি আছে? 1 নম্বর অনুমিতির মধ্যে আছে হলো ভোক্তার আয় সীমাবদ্ধ। ভোক্তার আয় সীমাবদ্ধ। ভোক্তার আয় সীমাবদ্ধ। 2 নম্বরে হলো নির্দিষ্ট সময় ভোক্তার অভাব বা আকাঙ্ক্ষা অপরিবর্তিত। নির্দিষ্ট সময়ে, এগুলো আমি ব্যাখ্যা করে দেব। ভোক্তার নির্দিষ্ট সময় ভোক্তার অভাব বা আকাঙ্ক্ষা অপরিবর্তিত। নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব বা আকাঙ্ক্ষা অপরিবর্তিত। ভোক্তার আয় সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব বা আকাঙ্ক্ষা অপরিবর্তিত। বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা সচেতন। বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে, বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে, বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা সচেতন। বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা সচেতন। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ কি হবে? স্থির। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। ডট ডট আরো অনেক কিছু আছে। সংখ্যাগত উপযোগ বিদ্যমান। হ্যাঁ, আমি সংক্ষেপ করলাম, 7টা আছে। সংখ্যাগত বা সংখ্যাবাচক উপযোগ বিদ্যমান। ভোক্তার আচরণ যুক্তিশীল, ডট 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 আরো আছে, এরকম 7টা বা 8টা আছে। ঠিক আছে, ওকে। ভোক্তার আয় সীমাবদ্ধ। নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব বা আকাঙ্ক্ষা অপরিবর্তিত। দেখো, ভোক্তার আয় সীমাবদ্ধ। ভোক্তার আয় সীমাবদ্ধ মানে ভোক্তার আয় যদি অনেক কমে যায় অথবা ভোক্তার আয় যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তত্ত্ব কার্যকর করা যাবে না। অর্থাৎ যে কথাগুলো তিনি এই তত্ত্বের বেলায় বলেছেন সেটা প্রমাণই করা যাবে না। এই জন্য ভোক্তার আয় সীমাবদ্ধ থাকতে হবে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তারপরে বলছে নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব বা আকাঙ্ক্ষা অপরিবর্তিত। একটা নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব আর আকাঙ্ক্ষা অপরিবর্তিত, তার মানে আমার এই সময়ের মধ্যে আমি যতটুকু আমার অভাব বোধ আছে, যে আমি
এই সকল জিনিস পেতে চাই বা আমার এই জিনিসগুলোর ঘাটতি আছে, ওই সময়ের জন্য ওইটা স্থির থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। এখন আমি সময়ের মধ্যে যদি বারবার মুহুর্মুহু যদি আমি আমার অভাবকে পরিবর্তন করি, আমার আকাঙ্ক্ষাকে পরিবর্তন করি, তাই না, তাহলে কিন্তু কোনোভাবেই এই তত্ত্ব কার্যকর করা যাবে না। যেমন তুমি কোনো একটা জিনিস চেয়েছো, সেটা পেলা, এই আর একটা চাইলা, ওই সময়ের মধ্যে আর একটা চাইলা, এরকম। তার মানে তুমি তোমার আকাঙ্ক্ষা অভাবকে তুমি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন করছো, এটা হওয়া যাবে না। এরপরে দেখো যে বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা সচেতন। ভোক্তা অবশ্যই XYZ বিভিন্ন দ্রব্য যে বাজারে আছে, যে সকল দ্রব্য সে ভোগ করবে বা ক্রয় করবে, সেই সকল দ্রব্যের দাম সম্পর্কে সে অবগত থাকবে, সচেতন থাকবে। তারপরে 4 আছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ স্থির মানে কি? অর্থের প্রান্তিক উপযোগ স্থির এটা দ্বারা বোঝানো হয় যে এখানে অতিরিক্ত অর্থ ব্যবহারের ফলে যে অতিরিক্ত প্রান্তিক উপযোগ পাওয়া যাবে সেটা স্থির থাকবে, অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগ পরিবর্তন হওয়া যাবে না। তার মানে এক সময় যদি অর্থের প্রান্তিক উপযোগ MUM এটা যদি 4 হয়, 5 হওয়া যাবে না, 6, মানে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এটাকে ফিক্সড ধরতে হবে, না হলে ভারসাম্য ব্যাখ্যা করা যাবে না। অর্থের প্রান্তিক উপযোগ MUMটাকে স্থির ধরা হয়। ওকে, তারপরে আছে সংখ্যাবাচক উপযোগ বিদ্যমান। ওকে, তারপরে আমরা ইনশাল্লাহ এইটার টেবিল এবং চিত্র করব, বিশ্লেষণ করব। দেখো বিশ্লেষণ, বিশ্লেষণ, তত্ত্বের বিশ্লেষণ। তত্ত্বের বিশ্লেষণ। ভোক্তা যখন একাধিক দ্রব্য ভোগ করে তখন প্রতিটি দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত সমান হলে আমরা জানি সমপ্রান্তিক বিধি অনুযায়ী ভোক্তা ভারসাম্য লাভ করবে। ঠিক আছে, এক্ষেত্রে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ আমরা ধরলাম ভোক্তা X আর Y দুইটা দ্রব্য ভোগ করে। ভোক্তা XY, মার্শাল বলেছেন, ধরা যাক ভোক্তা XY দুইটা দ্রব্য ভোগ করে। তো XY দুইটা দ্রব্য ভোগ করলে সমপ্রান্তিক উপযোগ বিধির শর্ত কি হবে? দেখো শর্ত হবে, আমি শর্টকাট লিখছি যেহেতু বইয়ের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে, যতটুকু তোমাদের বোঝানো দরকার ততটুকু লিখবো। দেখো MUX ভাগ হলো MUY সমান, MUX ভাগ হলো PX, MUX ভাগ হলো PX সমান হলো MUY ভাগ হলো PY সমান হলো MUM। এখানে পরিচয় দিতে হয় যে যেখানে MUX সমান PX সমান MUY সমান PY সমান MUM সমান, তাহলে MUX সমান X দ্রব্যের প্রান্তিক উপযোগ, X দ্রব্যের প্রান্তিক উপযোগ, X দ্রব্যের প্রান্তিক উপযোগ, PX হলো X দ্রব্যের দাম, X দ্রব্যের দাম, MUY হলো Y দ্রব্যের প্রান্তিক উপযোগ, Y দ্রব্যের প্রান্তিক উপযোগ, PY হলো Y দ্রব্যের দাম, Y দ্রব্যের দাম, MUM হলো অর্থের প্রান্তিক উপযোগ, অর্থের প্রান্তিক উপযোগ। বাস, MUX হলো X দ্রব্যের প্রান্তিক উপযোগ, PX হলো X দ্রব্যের দাম, MUY হলো Y দ্রব্যের প্রান্তিক উপযোগ, PY হলো Y দ্রব্যের দাম, MUM হলো অর্থের প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি অফ মানি। ঠিক আছে, অর্থের প্রান্তিক উপযোগ। স্যার আমাদের পরীক্ষা কি নতুন নিয়মে হবে নাকি আগের নিয়মে? আপনাদের পরীক্ষা আগের নিয়মে হবে। ঠিক আছে, নতুন সিলেবাসের পরীক্ষা নতুন নিয়মে হবে, আপনাদের পরীক্ষা আগের নিয়মে হবে, অর্থাৎ আপনারা যেভাবে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন ওই প্যাটার্নে হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনাদের যদি যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন বা রিটেক পরীক্ষা দিবেন তাদেরও আগের নিয়মেই পরীক্ষা হবে, আগের সিলেবাসেই পরীক্ষা হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা একটা সমপ্রান্তিক উপযোগ বিধির একটা ছক করব, একটা টেবিল করব, একটা টেবিলের মাধ্যমে আমরা এটাকে দেখাবো, আবার চিত্রের সাহায্যে দেখাবো। তাহলে সমপ্রান্তিক উপযোগ বিধির ব্যাখ্যায় আমরা টেবিল করব। হ্যাঁ, টেবিলটা দেখো, সমপ্রান্তিক উপযোগ বিধির টেবিল করব। এই টেবিলে কি কি থাকবে একটু মনে রাখবা। দেখো
কয়টা কলাম থাকবে এখানে? 6টা কলাম দিবা। কে কেউ 5টা দিয়েও করেছেন, 6টা দিয়েও করেছেন। 5টা দিলেও করা যাবে, 6টা দিলেও করা যাবে। 6টা দিলে আর কি তোমার অর্থের প্রান্তিক উপযোগটা আমরা দেখাতে পারবো। ঠিক আছে, 5টাই দাও, সমস্যা নেই। বইয়ের মধ্যে 5টা দিয়েছি, না আবার ঘাবড়ে যাবা। তাহলে প্রথম হলো দ্রব্যের একক। দ্রব্যের একক 1 2 3 4 5, 1 2 3 4 5। দ্রব্যের একক 1 2 3 4 5 MUX। MUX কত আছে? 25 20 25 20। MUX হলো 25, তারপর হলো 20, 15 15 10 এবং 5। তাহলে দ্রব্যের একক হলো 1 2 3 4 5। MUX হলো 25 20 15 10 5। তারপরে হলো MUY সমান লেখো MUY। এগুলো ধরে নিতে হবে তোমার নিজের। এটা ধরো 24 20 16 12 8, এমনভাবে ধরবা যেন নিঃশেষে বিভাজ্য হয়। দেখো 25 20 15 10 5, মানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা ধরেছি। MUY 24 20 16 12 8, এটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা ধরেছি। তার মানে এমনভাবে ধরবো যাতে আমাদের করতে সুবিধা হয়। এবার এইটা ধরার পরে আমরা আরও 2টা কলাম আমরা এখানে এক্সট্রা বের করব। সেই 2টা কলাম হলো, একটা হলো MUX ভাগ PX, MUX ভাগ হলো PX, আর একটা হলো MUY বাই PY। বাস, ওকে। তাহলে MUX ভাগ PX আমরা বের করব। MUX ভাগ PX কত? আমরা PX আর PY এইটা আমরা সাধারণত ধরে নিব। PX কত, PY কত, দেখো। তাহলে PX সমান ধরলাম 5, PY সমান ধরলাম হলো 4। ওকে, PX সমান 5 ধরো। 5 যদি ধরো তাহলে MUX ভাগ PX, এই যে MUX রে 5 দিয়ে ভাগ করো, তাহলে 25 রে 5 দিয়ে ভাগ করলে 5, 20 রে 5 দিয়ে ভাগ করলে 4, 15 রে 5 দিয়ে ভাগ করলে 3, 10 রে 5 দিয়ে ভাগ করলে 2, তারপরে 5 রে 5 দিয়ে ভাগ করলে 1। ওকে, MUY বাই PY, তাহলে 24 24 রে 4 দিয়ে ভাগ করলে 6, 24কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি 6, 20 রে 4 দিয়ে ভাগ করলে 5, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। বাস, ওকে। এই MUX ভাগ PX আর MUY বাই PY, বাস আমরা এইগুলো পেয়ে গেলাম। কেমন? তাহলে দ্রব্যের একক 1 2 3 4 5। MUX হলো 25 20 15 10 5, MUY হলো 24 20 16 12 8, MUX ভাগ PX হলো এত, MUY বাই PY এত পেয়ে গেলাম। এখন দেখো, তোমরা এটা বুঝতে পেরেছো যে PX এর মান কত ধরবা তার উপরে এইটা নির্ভর করবে, PY এর মান কত ধরবা তার উপরে এটা নির্ভর করবে। ওকে, এবার আসল জায়গাতে আমরা আসব, অর্থাৎ MUM এর মান ধরব। MUM এর মান যা ধরবা সেটার উপরে ভারসাম্য নির্ভর করবে। অর্থাৎ MUM এর মান কত ধরা যাবে বা কত থেকে কত এর মধ্যে ধরা উচিত। যেমন MUM এইটা 6 ধরা যাবে না, কোনোভাবেই 6 ধরা যাবে না। স্যার 6 কেন ধরা যাবে না? কারণ আমাদের শর্তে আছে আমাদের কি হতে হবে, MUX ভাগ PX সমান হলো MUY বাই PY সমান হলো MUM, এইটা হবে। তাহলে MUM যেহেতু 6 যদি তুমি ধরতে চাও, এখানে তো তোমার 6 নাই টোটালি। দেখো MUX ভাগ PX এর মধ্যে 6ই নাই। তার মানে MUM এর মানটা ধরা যাবে কত থেকে কত পর্যন্ত? দেখো, ধরা যাবে হলো এখানে এই 2 এখানে আছে, এখানেও আছে। তাহলে 2 থেকে কত পর্যন্ত ধরা যাবে? 5 পর্যন্ত। অর্থাৎ এটা তোমরা লিখবা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। 2 লেস দেন ইকুয়াল MUM লেস দেন ইকুয়াল 5, অর্থাৎ MUM এর মান 2 থেকে 5-এর মধ্যে ধরা যাবে। কেমনে 2 থেকে 5-এর মধ্যে ধরা যাবে? কারণ এখানে 2
দুই জায়গাতেই আছে, অর্থাৎ এমন মান ধরতে হবে যা এম ইউ এক্স ভাগ পি এক্স এর মধ্যেও আছে, এম ইউ ওয়াই বাই পি ওয়াই এর মধ্যেও আছে। তাহলে টুটা এই দুইটার ভিতরেই আছে, থ্রিও আছে, ফোরও আছে, ফাইভও দেখো, ফাইভ এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে। তাহলে 2 3 4 5 এই চারটার মধ্যে যে কোনো একটা সংখ্যাকে আমরা এম ইউ এম ধরবো। তা আমরা ধরে নিলাম যে এম ইউ এম, আমরা ধরলাম যে এম ইউ এম সমান সমান ধরলাম আমরা, ধরো 3 বা 3 ধরলাম বা 4 ধরলাম, ধরো 3ই ধরলাম। 3 ধরলে কি হবে স্যার? 3 ধরতে হবে এমন কোনো কথা নেই, 4 ধরলেও সমস্যা নেই, 2 ধরলেও সমস্যা নেই, 5 ধরলেও সমস্যা নেই। তাহলে আমি যদি 3 ধরি, দেখো 3 ধরলে এম ইউ এক্স ভাগ পি এক্স কত হতে হবে? 3 সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান কত হবে? 3। এম ইউ এম তো 3 আছেই, তাহলে সবগুলো 3 হতে হবে। তাহলে এম ইউ এক্স ভাগ পি এক্স কত আছে? 3 কোথায় আছে দেখো, এম ইউ এক্স ভাগ পি এক্স, খেয়াল করো, এম ইউ এক্স ভাগ পি এক্স হলো 3, এখানে আছে। এম ইউ ওয়াই বাই পি ওয়াই 3 কোথায় আছে? এখানে আছে। বাস, ওকে। তাহলে আমরা বলতে পারি যে ভোক্তা যদি এক্স দ্রব্যের, খেয়াল করো, ভোক্তা যদি এক্স দ্রব্যের 3 একক ব্যবহার করে, ভোক্তা এক্স দ্রব্যের 3 একক ব্যবহার করলে এম ইউ এক্স ভাগ পি এক্স সমান 3 হয়, এবং ওয়াই দ্রব্যের যদি 4 একক ব্যবহার করে তাহলে এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান কত হয়? 3 হয়। অর্থাৎ ভোক্তা এক্স দ্রব্যের 3 একক ব্যবহার করলে এম ইউ এক্স ভাগ পি এক্স 3 হবে, এবং ওয়াই দ্রব্যের 4 একক ব্যবহার করলে এম ইউ ওয়াই বাই পি ওয়াই 3 হবে। সেই ক্ষেত্রে সমপ্রান্তিক উপযোগ বিধির সকল শর্ত পূরণ হবে। তাহলে ভোক্তা যদি এই টেবিল অনুযায়ী এক্স দ্রব্যের 3 একক এবং ওয়াই দ্রব্যের 4 একক ভোগ করে, তাহলে এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগ পরস্পর সমান হবে তথা সমপ্রান্তিক উপযোগ বিধি পালিত হবে। যদি আমি এম ইউ এম এর মানটা 3 না ধরে আমি বলি যে এটা 4 ধরবো, 4 ধরা যাবে কি না? অবশ্যই যাবে। তো যদি আমি 4 ধরি, 4 ধরলে কি করব স্যার? আমি 4ও ধরতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি বলি স্যার আমি 4 ধরবো, দেখো তাহলে 4 ধরলে কি হবে? আমাকে এখানে 4 ধরলে এম ইউ এক্স ভাগ পি এক্স সমান 4 হবে, এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান 4 হবে। তাহলে 4 হলে এক্স দ্রব্যের 2 একক আর ওয়াই দ্রব্যের 3 একক ভোগ করতে হবে। অর্থাৎ যদি এম ইউ এম সমান 4 ধরা হয়, তাহলে ভোক্তা এক্স দ্রব্যের 2 একক ব্যবহার করলে এম ইউ এক্স ভাগ পি এক্স সমান 4 হবে, এবং ওয়াই দ্রব্যের 3 একক ভোগ করলে এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান 4 হবে। এই ক্ষেত্রে এম ইউ এক্স ভাগ পি এক্স সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান এম ইউ এম হবে। অর্থাৎ তখন সবগুলোই 4 হবে, ঠিক আছে, এই সবগুলোই 4 হবে, 4 4 সবগুলোই 4 হবে। বাস, ওকে। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। না না না, এই সূত্র দিয়ে কখনো ম্যাথটা আসে নাই এখন পর্যন্ত কোনো দিন। বাট টেবিল যদি আসে, টেবিল তো করতে পারবো, এখান থেকে যাই আসুক, পারবে না বলো? তোমাদের এই যে এটা দিয়ে দিল, দাম দিল, পি এক্স পি ওয়াই দিল, বললো যে সম্প্রান্তিক উপযোগ বিধি দেখাও, বা 2টা কলাম ফাঁকা রাখলো, 2টা কলাম পূর্ণ করতে বললো, সবাই পারবা। এখানে একদম ইজি বিষয়, তাই না? তো এবার আমরা এই সূচি থেকে সামনের দিকে এগোবো, আমরা চিত্রে চলে যাব। সূচি থেকে কিভাবে ভারসাম্য হবে আমরা সবাই বুঝতে পারছি। যে কোনো মান, অর্থাৎ এম ইউ এম এর মান কত থেকে কত পর্যন্ত ধরতে পারবা? 2 এর কম ধরতে পারবা না। ধরো তুমি এম ইউ এম এর মান যদি 1 ধরো, এম ইউ এম সমান যদি 1 ধরো, হবে না কেন? 1 তো এই জায়গাতে নাই, এম ইউ ওয়াই বাই পি ওয়াই 1 নাই। অর্থাৎ সর্বনিম্ন 2 ধরতে পারবা, সর্বোচ্চ 5 ধরতে পারবা। 2 থেকে 5-এর মধ্যে ধরতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চিত্রে যাও, দেখো সমপ্রান্তিক উপযোগ বিধির একটু খুব মজার বিষয়, সোজা হয়নি, ডিলিট করতে হচ্ছে আমাকে। ওকে, এম ইউ এম
প্রত্যেকটা ক্লাসই ওয়েবসাইটে ওই দিন যেদিন ক্লাস নিই ওই দিনই দিয়ে দেয়। হ্যাঁ, তোমাদের যেদিন আমি যে ক্লাস নেই ওই দিনই ওই ক্লাসের ভিডিও ওয়েবসাইটে দিয়ে দেয়। হ্যাঁ, ইনশাল্লাহ। স্যার আমাদের রেজাল্ট কবে দিবে? অপু এই মাসেই দিবে ইনশাল্লাহ। দিচ্ছে তো, এক একদিন এক এক ডিপার্টমেন্ট দিচ্ছে, যে কোনো দিন তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। অপু ঘোষ, সাত কলেজের প্রথম বর্ষের রেজাল্ট যে কোনো দিন দিয়ে দিবে। চিত্র সমপ্রান্তিক উপযোগ বিধি। চিত্র হলো সমপ্রান্তিক উপযোগ বিধি। বাস, ওকে। চিত্রে ভূমি অক্ষে এক্স ও ওয়াই দ্রব্য এবং লম্ব অক্ষে এম ইউ বা পি অর্থাৎ প্রান্তিক উপযোগ দামের অনুপাতকে দেখানো হয়েছে। চিত্রে ভূমি অক্ষে এক্স ও ওয়াই দ্রব্যকে এবং লম্বকে প্রান্তিক উপযোগ দামের অনুপাতকে দেখানো হয়েছে। চিত্রে এম ইউ এম রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। দেখো, আমাদের অনুমিত শর্তের মধ্যেই ছিল যে এম ইউ এম স্থির থাকবে মানে হলো ভূমি অক্ষের সমান্তরাল রেখা। চিত্রে এম ইউ এক্স বা পি এক্স রেখা হলো প্রান্তিক এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত রেখা। রেখাটি ডান দিকে নিম্নগামী। এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই রেখা হলো ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত রেখা। রেখাটি এফ বিন্দুতে এম ইউ এম রেখাকে ছেদ করেছে। তাহলে চিত্রে ই বিন্দুতে এবং এফ বিন্দুতে এম ইউ এক্স বাই পি এক্স এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান হয়েছে। স্যার কেমনি সমান হয়েছে? অনেকে মনে করে স্যার এইটুক আর এইটুক সমান হতে হবে কিনা, অর্থাৎ ও এক্স এবং এক্স ওয়াই সমান হতে হবে কিনা। না, এইটা সমান হওয়া বাধ্যতামূলক না। এই দুইটা সমান্তরাল হওয়া বাধ্যতামূলক। এই দুইটা সমান্তরাল হওয়া বাধ্যতামূলক। তো সমান্তরাল তো এখানে গিয়ে হতে পারে, তার মানে সমান্তরালটা এখানে আছে এই জায়গাতে হতে পারে, তার মানে এইটা সমান হবে না বা সমান হওয়া বাধ্যতামূলক না। সমান হলে ভালো, না হলেও ভালো, বাট এই দুইটা সমান্তরাল হতে হবে। এই দুইটা সমান্তরাল হওয়ার অর্থ হলো এম ইউ এক্স বাই পি এক্স সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই। একই সাথে যেহেতু এটা এই রেখাটা এবং এই রেখাটা দুইটা রেখাই যেহেতু ই এবং এফ বিন্দুতে এম ইউ এমকে ছেদ করেছে, তাহলে কোনো একটা রেখাকে যদি অন্য রেখা বা একাধিক রেখা ছেদ করে, ওই ছেদ বিন্দুতে সবাই সমান হয়। তাহলে যেহেতু এম ইউ এমকে এই দুইটা রেখা ছেদ করেছে, তাহলে ই বিন্দুতে এখানে যা নির্দেশ করছে সেইটা সমান এম ইউ এম, আবার এফ বিন্দুতে এইখানে যা নির্দেশ করছে সেইটা সমান এম ইউ এম। তাহলে এম ইউ এক্স বা পি এক্স সমান এম ইউ ওয়াই বা পি ওয়াই সমান এম ইউ এম। এই শর্ত এখানে পালিত হয়েছে, প্রমাণিত। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ হীরক পানি ধাঁধা পড়াবো আজকে, ঠিক আছে? তাহলে এরপরে সমালোচনা করে ফেলবা। এইটা হলো সমপ্রান্তিক উপযোগ বিধি। সমালোচনা নিজেরা করে ফেলবা। সমপ্রান্তিক উপযোগ বিধি হতে নেক্সট প্রশ্ন, সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা অঙ্কন। সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা অঙ্কন। চাহিদা রেখা অঙ্কন করো। সমপ্রান্তিক উপযোগ বিধি হতে দুইভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। সমপ্রান্তিক উপযোগ বিধি হতে দুই দিক থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। কেমন স্যার? সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা অঙ্কন করতে গেলে দেখো,
তাহলে তুমি সমপ্রান্তিক উপযোগ বিধির একটা ডেফিনেশন দিবা। সমপ্রান্তিক উপযোগ বিধি, ওকে, সমপ্রান্তিক সমপ্রান্তিক উপযোগ বিধি, বাস, ওকে, সমপ্রান্তিক উপযোগ বিধির একটা ডেফিনেশন দিবা। সমপ্রান্তিক উপযোগ বিধি, তারপরে হলো চাহিদা রেখা। চাহিদা রেখার একটা ডেফিনেশন দিবা। তাহলে সমপ্রান্তিক উপযোগ বিধি, তারপরে হলো চাহিদা রেখা। সমপ্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? মার্শালের মতে ভোক্তা তার অর্থকে এমনভাবে বন্টন করবে, বিভিন্ন দ্রব্য ক্রয় এমনভাবে বন্টন করবে যাতে প্রত্যেকটি দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত এবং ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়। এই সমতাস্থলে যে ভারসাম্য নির্ধারিত হবে সেটিকে বলা হবে সমপ্রান্তিক উপযোগ বিধি, বাস, ওকে। তারপরে চাহিদা রেখা কি? যে রেখার প্রত্যেকটি বিন্দুতে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশিত হয় তাকেই বলা হয় চাহিদা রেখা। আবার বলছি, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ককে উপস্থাপন করা হয় তাকে বলা হয় চাহিদা রেখা, বাস, ওকে। এই দুটা বলার পরে সমপ্রান্তিক উপযোগ বিধি হতে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। তো সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা প্রাপ্তি, সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা প্রাপ্তি, চাহিদা রেখা প্রাপ্তি। তাহলে তুমি হয় এক্স এর চাহিদা রেখা আঁকবা, না হয় ওয়াই এর চাহিদা রেখা আঁকবা। একসাথে দুইটা চাহিদা রেখা আঁকা যায় না। তার মানে তুমি হয় এক্স এর চাহিদা রেখা আঁকবা, না হয় ওয়াই এর চাহিদা রেখা আঁকবা। দুইটার চাহিদা রেখা একসাথে কখনো করা যাবে না, ঠিক আছে? হয় এক্স এর চাহিদা রেখা আঁকবা, না হয় ওয়াই এর চাহিদা রেখা আঁকবা। ওকে, খেয়াল করো। তাহলে এইটা হলো এটা হলো, সরি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আমি দুঃখিত। এইটা হলো এম ইউ বাই পি, এটাও এম ইউ ওয়াই বাই পি ওয়াই, এম ইউ এক্স ভাগ পি এক্স, ওকে। অর্থাৎ চাহিদা রেখা অঙ্কন করতে হলে সমপ্রান্তিক উপযোগ বিধির যে রেখা আমরা একটু আগে পেয়েছিলাম সেটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়। এক্স এর আলাদা একটা পার্ট, ওয়াই এর আলাদা একটা পার্ট। যেমন এই যে দেখো, এই সমপ্রান্তিক উপযোগ যে রেখা ছিল, এই রেখাকে দুইটা পার্ট অর্থাৎ একসাথে ছিল। এটা তো মূল চিত্র। চাহিদা রেখা আঁকতে হলে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে, এক্স এর একটা পার্ট, ওয়াই এর পার্ট আলাদা। তাহলে সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা অঙ্কন করতে গেলে এক্সকে এবং ওয়াইকে আলাদাভাবে ভাগ করতে হবে। হয় এক্স এর চাহিদা রেখা আঁকবা, না হয় ওয়াই এর চাহিদা রেখা আঁকবা। বইয়ের মধ্যে আমি দুইটাই দেখাইছি, আমি এখন একটা দেখাবো। এক্স দেখালে ওয়াই এমনিতেই বই দেখে পারবা। দুইটার মধ্যে যে কোনো একটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। তাহলে দেখো, এইটা যদি আমি এক্স এর চাহিদা রেখা আঁকি, তাহলে নিচে আমি এখানে পি এক্স দিব আর এক্স ডি দিব। এক্স ডি মানে এক্স এর চাহিদা, পি এক্স হল এক্স এর দাম। দেখো এবার, তাহলে আমি আগে সমপ্রান্তিক উপযোগ বিধি এর ফরম্যাট করি। দেখো, তার মানে এইটা হলো এম ইউ এম, এইটা হলো এম ইউ এক্স নট ভাগ হলো পি এক্স নট, এইটা হলো এম ইউ ওয়াই নট ভাগ হলো পি ওয়াই নট, এটা হলো এম ইউ ওয়াই নট পি ওয়াই নট, ঠিক আছে? বাস, এবার দেখো, এইখানে তুমি একটা রেখা আঁকলা, এইখানে তুমি একটা রেখা আঁকলা। এটা সমান্তরাল হয়নি, বাট সমান্তরাল হতে হবে সুন্দর করে। যত দূরেই দাও না কেন সমান্তরাল হতে হবে, যে সমান্তরাল হতে হবে। সমান্তরাল হয়েছে, ধরো এখন এই যে সমান্তরাল করলা, এটা এই বিন্দু, এটা হলো এম ইউ এক্স ভাগ হলো পি এক্স, এইটা হলো এফ বিন্দু, এইটা হলো এম ইউ ওয়াই বাই পি ওয়াই, এইটা হলো এক্স, এইটা হলো ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো যে এইটুক সমান হওয়া লাগবে না, এই দুইটা সমান্তরাল হলেই হবে। আর আমি সমপ্রান্তিক উপযোগ বিধির সকল শর্ত এখানে পূরণ করেছি, যেহেতু এম ইউ এক্স ভাগ পি এক্স রেখা এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই রেখা সমান্তরাল আছে একই সাথে। তাই এম ইউ এমকে, অর্থাৎ এই যে রেখাটা স্ট্রেট আসছে, এটাই এম ইউ এম রেখা, এবং উভয় রেখাই এম ইউ এমকে সেট করেছে, সেট করে ডান দিকে নিম্নগামী হয়েছে। অর্থাৎ এখানে তিনটা এম ইউ এক্স ভাগ পি এক্স, এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান এম ইউ এম হয়েছে। এবার
এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কনের জন্য এক্স দ্রব্যকে দুইটা ভাগে ভাগ করতে হবে, কারণ একটা উপাদান দিয়ে চাহিদা রেখা আঁকা যায় না। এই জন্য এক্স দ্রব্যকে দুইটা ভাগে ভাগ করব আমরা, একটা হলো x1 আর একটা হলো x2। দেখো এই যে, তাহলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, এখানে দিলাম E1, এটা হলো E2, দুইটা ভাগে ভাগ করলাম বাস। তাহলে এটা দিলাম x1, এইটা দিলাম x2, E1 E2 দুইটা ভাগে, অর্থাৎ এইটাকেই mu x কে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। তাহলে এখানে কি দিব? এখানে দিব আমরা mu x1 ভাগ হলো px1, এটা mu x2 ভাগ হলো px2 বাস। তো এখন এখানে x দ্রব্য ভোগের পরিমাণ কম, x দ্রব্য ভোগের পরিমাণ কম হলে তার দাম বেশি হবে, আমরা সবাই জানি x দ্রব্য ভোগের পরিমাণ কম হলে x দ্রব্যের দাম বেশি হবে, px1 দাম বেশি, চাহিদা যতটুকু ভোগ ততটুকু চাহিদা xd1। এখানে x দ্রব্য ভোগের পরিমাণ বেশি, অর্থাৎ ox1 থেকে ox2 করেছে, তাহলে এই বিন্দু বরাবর ডট 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 x দ্রব্য ভোগের পরিমাণ বেশি হলে তার প্রান্তিক উপযোগ কমে যাবে। তো প্রান্তিক উপযোগ কমে গেলে দামও কমে যাবে, কারণ বেশি দ্রব্য ভোগ করলে, একটা দ্রব্যের বেশি পরিমাণে ভোগ করলে তার দাম কমে যায়, xd2। তাহলে এইটা হলো E1 প্রাইম, এইটা হলো E2 প্রাইম। E1 প্রাইম E2 প্রাইম যোগ করে যে রেখা অঙ্কন করা হয়েছে সেটি হলো সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে প্রাপ্ত চাহিদা রেখা, বাস। ওকে, না না, তোমাদের যে কোনো একটা চিত্র দিবা, হয় এইটা দিবা না হয় পরেরটা দিবা, ঠিক আছে? এক্স দিয়েই করবা তোমরা, ওয়াই দিয়ে দরকার নেই, এক্স দিয়েই করবা। যদি ওয়াই দিয়ে করতে চাও তাও হবে, ভুল হবে না, ঠিক আছে? সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা প্রাপ্তি, সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা প্রাপ্তি, আমরা চাহিদা রেখা এখানে এঁকেছি দেখো। তাহলে চিত্রে উপরের অংশে সমপ্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখা অঙ্কনের জন্য এক্স এবং ওয়াই দুইটা দ্রব্যের চিত্র আলাদা আলাদা করা হয়েছে। তবে এক্স এবং ওয়াই দুইটা দ্রব্যের যে সমপ্রান্তিক উপযোগ বিধির শর্ত সেটা E2 এবং F বিন্দুতে পূরণ হয়েছে। E2 বিন্দুতে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত এবং F বিন্দুতে ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত পরস্পর সমান হয়েছে, একই সাথে তা MUM অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগের সমান হয়েছে। এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কনের জন্য এক্স দ্রব্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, x1 x2, এবং সেই ক্ষেত্রেও সমপ্রান্তিক উপযোগ বিধির শর্ত পালিত হয়, অর্থাৎ mu x1 ভাগ px1 এবং mu x2 ভাগ px2 তারা পরস্পর সমান্তরাল, অর্থাৎ E1 বিন্দুতে mu x1 ভাগ px1 এবং E2 বিন্দুতে mu x2 ভাগ px2 পরস্পর সমান্তরাল। যেহেতু এইখানে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, তাই এই ক্ষেত্রে সমপ্রান্তিক উপযোগ বিধির সকল শর্ত পূরণ হয়। তো এখান থেকে এক্স দ্রব্য থেকে চাহিদা রেখা অঙ্কনের জন্য ই বিন্দুকে বিবেচনা করা হয়েছে। E1 বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, এই কারণে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ বেশি, অর্থাৎ এক্স দ্রব্য কম ভোগ করলে তার প্রান্তিক উপযোগ বেশি, অর্থাৎ তখন প্রান্তিক উপযোগ হবে E1 x1 পরিমাণ, যা px1 ও px1 এর সমান, অর্থাৎ E1 প্রাইম বিন্দুতে প্রান্তিক উপযোগ বেশি তথা দাম বেশি এবং এক্স দ্রব্যের চাহিদা কম। এমত অবস্থায় এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করে x2 করা হলে E2 বিন্দুতে সাধারণত ভারসাম্য নির্ধারিত হয়। E2 বিন্দু বরাবর নিচের অংশে E2 প্রাইম বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধির কারণে এর প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, ফলে দামও হ্রাস পেয়ে px1 থেকে px2 হয়েছে, ফলে দাম হ্রাসের কারণে চাহিদা বৃদ্ধি পেয়ে xd1 থেকে xd2 হয়েছে। তাহলে E1 প্রাইম এবং E2 প্রাইম বিন্দু যোগ করে যে ডিডি রেখা আঁকা হয়েছে বা অঙ্কন করা হয়েছে সেটি হলো সমপ্রান্তিক উপযোগ বিধি হতে প্রাপ্ত চাহিদা রেখা। ঠিক আছে, চিত্রের বর্ণনা অনেকভাবে করা যায়, বইয়ের মধ্যে খুব সুন্দর করে গোছানো বর্ণনা আছে এবং অনেক ভালো লাগবে। ঠিক আছে, যতটা সম্ভব গুছিয়ে বর্ণনা দেওয়া যায় সেটাই দেওয়া হয়েছে, যে কেউ পড়লে পারবে। এবার আমরা হীরক পানি ধাঁধা পড়বো, হীরক পানি ধাঁধা। হ্যাঁ, মূল্যের আপাত অসামঞ্জস্যতা বা হীরক পানি ধাঁধা।
না, একটা দিলে হবে না। একটা থেকে কখনো চাহিদা রেখা আঁকা যায় না। অর্থাৎ চাহিদা রেখা আঁকতে গেলে এখানে মিনিমাম একাধিক দাম, মিনিমাম দুইটা দাম, দুইটা চাহিদার পরিমাণ লাগবে। যদি তুমি এইটাকে ভাগ না করো, দুই ভাগে দ্বিখণ্ডিত না করো, তাহলে তুমি কোনোদিনও দুইটা দামও পাবা না, দুইটা চাহিদার পরিমাণও পাবা না। একাধিক দাম আর চাহিদার পরিমাণ না পেলে চাহিদা রেখাই হবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। বোঝা যায় আমার কথা? বোঝো? মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য সাবেক বাস্কেটবল খেলোয়াড় আদাত বর্জনা। তিনি বিজয়ের ঘনিষ্ঠ কৌশলবিদ হিসেবে জীবিতের আভ্যন্তরীণ হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা। হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা লেখো। হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা। হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা। ওকে, হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা কি? চিত্রসহ ব্যাখ্যা করো। আচ্ছা, ওয়াইটটা যদি বেশি ইজি মনে হয় করবে একই ভাই, দুইটা একই। বেশি ইজি আসলে এক্সও যেমন ওয়াইও ঠিক তেমন, বেশি আর কম কিছু না, দুইটাই সেম একই রকম। এখন এক্স মানে এক্সেরটা যেহেতু আমি তোমাদের বুঝাই ফেলছি, এখন ওয়াইয়েরটা সহজ লাগাটা স্বাভাবিক। শোনো, হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা নিয়ে আমি একটা তোমাদের কথা বলি। আমাদের ভিতরে একটা সেন্স আছে বা অর্থনীতির একটা কনসেপ্ট আছে, সবার মধ্যে আছে, যার উপযোগ যত বেশি তার দাম তত বেশি, এবং যার উপযোগ যত কম তার দাম তত কম হওয়া উচিত। ভালো করে খেয়াল করবা। অর্থনীতিবিদরা বলেছেন যার উপযোগ যত বেশি তার দাম তত বেশি, আর যার উপযোগ যত কম তার দাম তত কম হওয়া উচিত। কে বলছেন? অ্যাডাম স্মিথ এবং তার যারা অনুসারী ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ বলেছেন যে যে দ্রব্যের মোট উপযোগ যত বেশি তার দাম তত বেশি হওয়ার কথা, এবং যার মোট উপযোগ যত কম তার দাম তত কম হবে। কিন্তু বাস্তবে ক্লাসিক্যালরা এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন যে পানি আমরা এত বেশি ব্যবহার করি, এই পানির মোট উপযোগ সবচেয়ে বেশি, অথচ পানির দাম সবচাইতে কম। অথচ তারা বলেছে যার মোট উপযোগ যত বেশি তার দাম তত বেশি হওয়ার কথা, অথচ পানির মোট উপযোগ অনেক বেশি কিন্তু পানির দাম কম। আবার তারা এটাও দেখেছেন যে হীরা ডায়মন্ড এটা অতি মূল্যবান ধাতু, এটা দুর্লভ, সহজে পাওয়া যায় না, সচরাচর এটা পাওয়া যায় না, দুর্লভ। তো এর জন্য এইটার ব্যবহার কম, এইটার মোট উপযোগ কম, তাই এটার দামও কম হওয়া উচিত। ব্যবহার কম মানে মোট উপযোগ কম, তাই দামও কম হওয়া উচিত। অথচ বাস্তবে দেখা গিয়েছে হীরকের দাম, ডায়মন্ডের দাম অনেক বেশি। তো ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এই যে মোট উপযোগের সাথে দামের সম্পর্ক করতে গিয়ে তারা সেটা সামঞ্জস্যতা খুঁজে পেলেন না। পরবর্তীতে নয়া ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদগণ এটা নিয়ে গবেষণা করলেন। তারা বললেন যে আসলে কোনো দ্রব্যের দাম তার মোট উপযোগ দ্বারা নির্ধারিত হয় না। তারা বললেন যে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয় তার প্রান্তিক উপযোগ দ্বারা। যার প্রান্তিক উপযোগ যত বেশি হবে তার দাম তত বেশি, যার প্রান্তিক উপযোগ যত কম হবে তার দাম তত কম। বাস্তবে সেটাই দেখা গেল যে পানির প্রান্তিক উপযোগ অনেক কম, যে আমরা মুহূর্তে মুহূর্তে পানি ব্যবহার করছি, তাহলে এটার প্রান্তিক উপযোগ অনেক কম, এর জন্য পানির দামও কম। আর হীরক
এইটার প্রান্তিক উপযোগ অনেক বেশি। স্যার কেমনে প্রান্তিক উপযোগ অনেক বেশি? আমাদের যারা বোনরা আছে, তোমাদের যখন বিয়ে হবে বা যাদের দু একজনের বিয়ে হয়েছে, তোমাদের জামাই যদি একটা ডায়মন্ডের যে কোনো একটা আংটি হোক বা কানের দুল হোক বা নাকফুল হোক, একটা ডায়মন্ডের একটা আংটি দিল, রিং দিল, দেখবে তোমার অন্যরকম একটা ফিলিংস হবে, আসল ডায়মন্ড। তারপরে তোমাকে প্রথমে একটা দিল ধরো, এরপরে তোমাকে আবার যে কোনো একটা অকেশনে তোমাকে আবার একটা ডায়মন্ডের হার দিল, অথবা একটা ডায়মন্ডের যে কোনো একটা উপাদান দিল, অর্থাৎ মানে একটা একটা করে ডায়মন্ডের যে অলংকার সেটা দেওয়া শুরু করলো। তো তুমি দেখবা যে একটা পেয়ে আর একটা যে পাচ্ছ, এই দ্বিতীয়টা তোমাকে আরও প্রান্তিক উপযোগ বাড়াচ্ছে, কমাচ্ছে না। যে আমি তো আগে একটা পেয়েছিলাম, এখন একটা পেলাম, প্রান্তিক উপযোগ। তখন তোমার চিন্তা হবে কি, এইভাবে করে তো আমার পুরা সেট চাই, তার মানে তোমার প্রান্তিক উপযোগ না কমে বরং আরও বাড়বে। অর্থাৎ হীরকের প্রান্তিক উপযোগ বেশি, মানে এটা যত বেশি পরিমাণে ভোগ করবা, এটার প্রান্তিক উপযোগ কমবে না, এটা বাড়বে। এই জন্য হীরার দামটাও বেশি। যার প্রান্তিক উপযোগ যত বেশি তার দামটাও বেশি। আবার পানির প্রান্তিক উপযোগ খুব কম ছিল, তার দামও কম। তো এই যে নয়া ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদদের এই ব্যাখ্যা থেকে এটাই প্রতীয়মান হয় যে ক্লাসিক্যালরা আসলে মোট উপযোগের সাথে দামের সম্পর্ক যে করেছেন এটা উচিত না, বরং প্রান্তিক উপযোগের সাথে দামের সম্পর্ক হলেই কেবলমাত্র সেটা বাস্তবসম্মত হয়। তো এই যে মূল্যের আপাত যে একটা অসামঞ্জস্যতা, তার মানে ক্লাসিক্যাল এবং নয়া ক্লাসিক্যালদের মধ্যে এইটার নামই হলো হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা। ঠিক আছে? এটা কাদের জন্য সৃষ্টি হয়েছিল? ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের জন্য সৃষ্টি হয়েছিল। তাহলে হীরক পানি ধাঁধার একটা গল্প আমরা শুনলাম, এবার আমরা চিত্রের সাহায্যে এটাকে দেখাবো। অটার ডায়মন্ড প্যারাডক্স, তাই না? অটার ডায়মন্ড প্যারাডক্স। দেখো, এইটা হলো কিউ, এটা হলো কিউ, এইটা হলো MUP, এইটা হলো ডাব্লু। আচ্ছা, এইটা ওইভাবে না দিয়ে MUP, ঠিক আছে। আমরা দুইটা রেখা দিব, একটা হলো ডায়মন্ড আর একটা হলো ওয়াটার। ঠিক আছে, ডায়মন্ড তো কম ব্যবহৃত হয়, এই জন্য DD রেখা এখানে দিব। আর এইটা হলো WW, বেশি ব্যবহৃত হয়, এই রেখা ডান দিকে থাকবে। তাহলে ডায়মন্ডের ভারসাম্য হবে হলো উপরের দিকে এই বিন্দুতে, আর পানির ভারসাম্য তাহলে এখানে কি দেওয়া যায় বলো? DW। ঠিক আছে, এখানে হলো DP, ডায়মন্ডের প্রাইস DP, এখানে দেওয়া যায় DP, এখানে দেওয়া যায় হলো DW, সরি এটা হলো পরিমাণ, তাই না? পরিমাণ হলে QD, আর এইখানে হলো অন্য কালার নেই, আমি বোঝাবো, ক্লিয়ার করব। এইটা হলো WP, পানির দাম অনেক কম। এইটা হলো QW, ঠিক আছে, QW। ওকে, চিত্রের নাম হলো হীরক পানি ধাঁধা চিত্র। হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা, হীরক পানি ধাঁধা, হীরক পানি ধাঁধা। দেখো, এটা F বিন্দু দাও, এটা F বিন্দু। চিত্রে ভূমি অক্ষে ডায়মন্ড এবং ওয়াটারের চাহিদা, অর্থাৎ পানি এবং হীরার চাহিদা, লম্ব অক্ষে পানি এবং হীরার দাম ও প্রান্তিক উপযোগকে দেখানো হয়েছে। চিত্রে
ডিডি হলো ডায়মন্ডের চাহিদা রেখা এবং ডাব্লিউ হলো ওয়াটার বা পানির চাহিদা রেখা। ডিডি রেখার ই বিন্দুতে ডায়মন্ডের দাম ডিপি এবং ডায়মন্ডের পরিমাণ হলো কিউডি, অর্থাৎ ডায়মন্ডের অল্প ব্যবহৃত হয়েছে কিন্তু এর প্রান্তিক উপযোগ অনেক বেশি, এই কারণে এটার দামও বেশি। দেখো অল্প পরিমাণ ডায়মন্ড অর্থাৎ এইটার দুর্লভ, এই জন্য ব্যবহার কম, এটার ব্যবহার কম বলেই এটা দুর্লভ, এই কারণে এটার প্রান্তিক উপযোগ অনেক বেশি, তাই দামও বেশি হবে। কম ব্যবহৃত হচ্ছে, দাম বেশি, প্রান্তিক উপযোগ বেশি বলে। অন্যদিকে ডাব্লিউ তথা ওয়াটারের চাহিদা রেখার এফ বিন্দুতে দেখো ওয়াটারের দাম কম, অর্থাৎ ডাব্লিউপি পরিমাণ, ও ডাব্লিউপি পরিমাণ হলো পানির দাম, আর পানির পরিমাণ হলো ও কিউডাব্লিউ পরিমাণ, অর্থাৎ পানির ব্যবহার অনেক বেশি, দাম কম। যেহেতু দাম কম তার মানে এর প্রান্তিক উপযোগও কম, অর্থাৎ প্রান্তিক উপযোগ হলো এফ কিউডাব্লিউ পরিমাণ, এই জন্য দাম হলো ও ডাব্লিউপি পরিমাণ, অর্থাৎ এতটুকু প্রান্তিক উপযোগ বলি, এর দামও এতটুকু। তাহলে বাস্তবে দেখা গেল যে যার প্রান্তিক উপযোগ যত কম তার দাম তত কম, এবং যার প্রান্তিক উপযোগ যত বেশি তার দাম তত বেশি। তো এই যে হীরা এবং পানি সম্পর্কে ক্লাসিক্যাল এবং নয় ক্লাসিক্যালদের মধ্যে যে আপাত অসামঞ্জস্যতা, সেটার নামই হলো হীরক পানি ধাঁধা। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখতে চাচ্ছি। তোমাদের একটু বাসায় কাজ দিব। বাসায় কাজ দিব বলতে হলো বইয়ের মধ্যে ঢুকো, বইয়ের মধ্যে ঢুকবা, হ্যাঁ বইয়ের মধ্যে ঢুকে যাও, 63 পৃষ্ঠায় যাও, 63 পৃষ্ঠায় যাও, 63 পৃষ্ঠা। তেষট্টি পৃষ্ঠায় 1.18, 63 পৃষ্ঠায় 1.18, 63 পৃষ্ঠায় 1.18, আর হলো 1.19, 64 পৃষ্ঠায়, 65 পৃষ্ঠায় 1.19, আর হলো 1.19। এটা এইচডব্লিউ থাকে, খুব সুন্দর করে পড়ে ফেলবা, হ্যাঁ। ভোক্তার উদ্বৃত্ত, এটা তোমাদের জন্য বাসায় কাজ থাকলো। ভোক্তার উদ্বৃত্ত, ভোক্তার উদ্বৃত্ত একটা তত্ত্ব আছে, কনজিউমার সারপ্লাস থিওরি, তত্ত্ব ডুপে দিয়েছেন, দেখো খুব ভালো করে পড়লে বুঝতে পারবা। তারপরে হলো মার্শাল, এটার পিছনে কাজ করেছেন স্যামুয়েলসন, অনেকেই কাজ করেছেন, টাউজিক সহ অনেকেই কাজ করেছেন, পড়লে খুব সহজ জিনিস বুঝতে পারবা। ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব আকারে আছে একটা, আর একটা হলো সাধারণত ভোক্তার উদ্বৃত্ত ব্যাখ্যা করো। তো তত্ত্বটাও তোমাদের পড়া থাকলো, আর ভোক্তার উদ্বৃত্ত নর্মাল কোশ্চেনটাও পড়া থাকলো। দুইটাই পারবা, যদি না পারো আমি ইনশাল্লাহ করে দিব। সাথে আর একটাও পড়া 1.20, অর্থাৎ ভোক্তার উদ্বৃত্তের গুরুত্ব, ভোক্তার উদ্বৃত্তের গুরুত্ব, এটাও পড়া থাকলো। আমি আগামী ক্লাসে নিরপেক্ষ রেখায় যাব ইনশাল্লাহ। টপিকের নাম হলো ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বটি আলোচনা করো, এটা হলো ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক হলো ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো। একটা হলো ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বটি আলোচনা করো, তারপরে কোশ্চেন হলো ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো। 3 নাম্বার কোশ্চেনে বলেছে ভোক্তার উদ্বৃত্তের গুরুত্ব আলোচনা করো। থ্যাংক ইউ, আজকে পর্যন্তই থাকছে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।